ইউরোপে ফের বেড়েছে করোনার সংক্রমণ, দ্বিতীয় দফা বিস্তার রুখতে নতুন কড়াকড়ি আরোপ। করোনায় ভারতে বেড়েছে বাল্যবিবাহ ও শিশুশ্রম, অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা থেকে পদক্ষেপ। থাইল্যান্ডে রাজতন্ত্রকে চ্যালেঞ্জ করে বিক্ষোভে উত্তাল রাজপথ, রাজার ক্ষমতা খর্ব করার দাবি। ট্রাম্পকে পাঠানো চিঠিতে বিষাক্ত রাইসিন, পৌঁছানোর আগেই জব্দ, প্রেরকের খোঁজে তদন্ত শুরু। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে, সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপের নানা দেশে দ্বিতীয় দফা করোনার বিস্তার রুখতে আরোপ করা হয়েছে নানা কড়াকড়ি। পাশাপাশি বাড়ছে লকডাউনের বিরুদ্ধে বিক্ষুব্ধ মানুষের প্রতিবাদের মাত্রা। এর মধ্যে গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় আরও 5,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে মোট প্রাণহানি 9,61,000-এর বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,10,00,000। যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। একদিনে শনাক্ত হয়েছে 42,000, মারা গেছে 657 জন। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হিসাবে 2021 সালের 1 জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারাবে 3,78,000 মানুষ। এদিকে 21শে অক্টোবর পর্যন্ত কানাডা ও মেক্সিকোর সাথে সীমান্ত বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র। ব্রাজিলে শনিবার মারা গেছে 708 জন, আক্রান্ত 30,000। আক্রান্ত হয়েছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো জিয়ামাত্তেই। ভেনেজুয়েলায় খুলেছে স্কুল ও কলেজ। এদিকে লন্ডনে লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে 32 জন গ্রেফতার হয়। যুক্তরাজ্যে 28শে সেপ্টেম্বর থেকে করোনা আক্রান্ত ব্যক্তি ঘর থেকে বের হলে গুনতে হবে 10,000 পাউন্ড জরিমানা। ফ্রান্সে আবারও রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে একদিনে 13,000 নতুন রোগী মিলেছে। করোনা আক্রান্ত হয়েছে দেশটির অর্থমন্ত্রী। করোনা সংক্রমণ বাড়ায় রেস্তোরাঁ ও বার বন্ধের নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডস। গত 24 ঘন্টায় 40 দিনের মধ্যে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। শনিবার 82 জন নতুন রোগী মিলেছে দেশটিতে। করোনার বিস্তার নিয়ন্ত্রণে আসায় রোববার থেকে ফুটবল ম্যাচ শুরু হচ্ছে ইতালিতে। তবে দর্শক সারিতে 1,000-এর বেশি মানুষ থাকতে পারবে না বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী। দ্বিতীয় দফা সংক্রমণ শুরুতেই কড়াকড়ি আরোপের ফলাফল মিলছে অস্ট্রেলিয়ায়। 3 মাসের মধ্যে সর্বনিম্ন 14 জন রোগী শনাক্ত হয়েছে শনিবার। এদিকে শীঘ্রই করোনা ভাইরাস যাচ্ছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারী সামাল দিতে সব দেশকে এক হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছে সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্পেনের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে মাদ্রিদ থেকে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। জনাব মনিরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইউরোপে তো আবারও নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে, তো স্পেনে করোনার কি পরিস্থিতি এখন? মূলত দ্বিতীয় পর্যায়ের যে সংক্রমণ, সেটার কারণে কিন্তু স্পেনে এখন প্রতিদিন প্রায় 10,000 মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছে। তো এই সংক্রমণ রোধ করার লক্ষ্যেই কিন্তু এখানকার স্থানীয় যে স্বাস্থ্য দপ্তর আছে তাদের পরামর্শক্রমে সরকার মাদ্রিদ সহ আশেপাশের 8টা বড় শহরকে 37টি রেড জোনে বিভক্ত করে লকডাউন ঘোষণা করেছে। এবং এই লকডাউন কার্যকরের বিরুদ্ধে যে এখানকার যে বিরোধী দল বরাবরই বিরোধিতা করে আসছিল এবং তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতি মোকাবেলার কারণে তারাও কিন্তু একমত হয়েছেন সরকারের সাথে এবং এর লকডাউনকেই তারা সমর্থন করছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিরোধী দলের যে আন্দোলন সংগ্রাম চলছিল সেটা কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। তবে নতুন করে যাতে সংক্রমণ না হয় এই ব্যাপারে এই লকডাউন যে জোনগুলো করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এইগুলোতেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না। সরকারের চিন্তা চেতনা যদি এই সংক্রমণ নিচের দিকে না নামে, তাহলে কিন্তু আরো বিস্তীর্ণ এলাকাকে লকডাউন ঘোষণা করা হবে বলে সরকার কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। আরেকটি বিষয় একটু জানাবেন, স্পেনের মাদ্রিদ ছাড়া আর কোথাও কি বিধিনিষেধ আরোপের কোনো পরিকল্পনা হচ্ছে কিনা?
আমরা দেখতে পাচ্ছি ইউরোপের বিভিন্ন দেশে সাধারণ মানুষ নতুন করে বিধিনিষেধ আরোপের বিরোধিতা করছেন। তো স্পেনের জনগণ কি বলছেন? স্পেনেও কিন্তু ইতিমধ্যে এর আগে যে লকডাউনটা দীর্ঘমেয়াদী লকডাউন ছিল এবং পরবর্তীতে সরকার যে লকডাউনের আবারও ঘোষণা দেওয়ার যে ঘোষণা দিয়েছিল যে আবারও লকডাউন দেওয়া হতে পারে, তখন কিন্তু এখানে ব্যাপকভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং লকডাউনের প্রতিবাদ করেছিল। কিন্তু তখন সংক্রমণ কিন্তু প্রায় শতাধিক শত শত ১০০ মানুষের কাছাকাছি তখন কিন্তু সংক্রমণ ছিল। কিন্তু এখন যখন ১০,০০০-এর কাছাকাছি সংক্রমণ চলে এসেছে, তখন কিন্তু আর লকডাউনের বিরোধিতা করতে আমরা কাউকে দেখছি না। বা বিরোধী দলীয় যারা এখানে যারা আছেন নেতৃবৃন্দ, তারাও কিন্তু সরকারের সাথে এই লকডাউনের বিষয়েই একমত পোষণ করেছেন। স্পেনের অনেক বাঙালি তো এমনিতে নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো নতুন করে যদি আবার বিধিনিষেধ আরোপ করা হয়, সেক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তারা? এখানে মূলত যারা অবৈধ বসবাসকারী বাংলাদেশী আছে, তারাই কিন্তু চরম মানবতার জীবনযাপন করছে। দীর্ঘ ৬ মাসে, এই করোনাকালীন ৬ মাসে তারা কিন্তু কর্মহীন জীবনযাপনে খুবই মানবতার জীবনযাপন এখানে করছে বলে আমরা জানি। এবং যে তাদের যে মূলত কাজের যে উৎসগুলো ছিল, সেগুলো কিন্তু স্ট্রিট বিজনেস এবং পার্ক বা বিনোদন কেন্দ্রগুলো, যেখানে তারা ফুটপাতে হকারিং এর মাধ্যমে জীবনযাপন বা আয় রোজগারের একটা উৎস ছিল, সেটা কিন্তু বন্ধ রয়েছে প্রায় ৬ মাস থেকে। যে কারণে তারা কিন্তু চরম অর্থনৈতিক সংকটে, শুধুমাত্র এখানে যে বাংলাদেশি ব্যবসায়ী, বিত্তবান এবং দানশীল মানুষগুলো আছে, তাদের সাহায্য সহযোগিতায় কিন্তু তারা এখন জীবনযাপন করছে। তো এই আবারও দ্বিতীয় পর্যায়ের লকডাউন কিন্তু তাদেরকে চরম বিপর্যয়ের মুখে ফেলবে বলে সবাই আশঙ্কা প্রকাশ করছে। জনাব মনিরুজ্জামান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। ২৪ ঘন্টায় বিশ্বে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয়েছে যথারীতি ভারতে। শনিবার দেশটিতে মারা গেছেন ১,১৪৯ জন। নতুন শনাক্ত ৯২,০০০ মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫৪ লাখ। দেশটিতে এ পর্যন্ত প্রাণহানি ৮৬,৭০০-র বেশি। করোনা বিস্তার নিয়ন্ত্রণে আনতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সংসদ অধিবেশন শুরুর পর ৩ সংসদ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় আবার অধিবেশন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এক বিবৃতিতে জানিয়েছে, করোনা ভাইরাসের জিনোমিক ক্রমশনাক্ত টেস্ট কিট এনেছে টাটা। এই কিটে নাম দেওয়া হয়েছে ফেলুদা। টাটা বলছে, অনেক কম সময় এবং খরচে RT-PCR টেস্টের মতোই নির্ভুলভাবে পরীক্ষার ফল মিলবে ফেলুদায়। মহামারী করোনার মধ্যে ভারতে বেড়েছে বাল্যবিবাহ ও শিশু শ্রমের হার। শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গত ৯ মাসে এই হার বেড়েছে কয়েক গুণ। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ সংকটে সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা থেকেই এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন অভিভাবকরা। দরিদ্র পরিবারগুলোতে এই ধরনের প্রবণতা বেশি দেখা গেছে বলে জানায় তারা। করোনা মহামারীতে বিপর্যস্ত ভারত। ভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় একদিকে যেমন মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, অন্যদিকে পিছিয়ে পড়ছে অর্থনীতি। সব মিলিয়ে যার বিরূপ প্রভাব পড়েছে সামাজিক কর্মকাণ্ডেও। ইউনিসেফের তথ্য মতে বিশ্বে প্রতি বছর ১,২০,০০,০০০ মেয়ের বিয়ে হয় ১৮ বছরের আগেই। এর মধ্যে ভারতেই সবচাইতে বেশি। বিশ্বের মোট বাল্যবিবাহের ১/৩ এখানে। প্রতি বছর ভারতে ১৫ লাখের বেশি মেয়ের বিয়ে ১৮ বছর বয়সের আগেই হয়ে যায় বলে জানায় সংস্থাটি। তবে এবছর পরিস্থিতি আরও খারাপ। শিশুদের হেল্পলাইনের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এ বছরের প্রথম ৭ মাসেই মেয়েদের বাল্যবিবাহ সম্পর্কিত সাহায্য নিতে ফোন কল এসেছে ১৭% বেশি। এর কারণ হিসাবে বিশেষজ্ঞরা মনে করছেন, করোনায় অনেকে কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছে। তাই এ সময় মেয়েদের বিয়ের প্রস্তাবে দ্রুত সাড়া দিচ্ছেন অভিভাবকরা। এছাড়াও করোনায় বিভিন্ন বিধিনিষেধের কারণে বিয়েতে খরচ কমে যাওয়ায় অনেকেই এই সুযোগটি কাজে লাগাচ্ছে। করোনাকালে ভারতের ১ কোটিরও বেশি মানুষ বিভিন্ন শহর ছেড়ে গ্রামে ফিরে গেছে। উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে অনেকের। বন্ধ হয়ে গেছে অনেক শিশুর লেখাপড়ার সুযোগ। ফলে পরিবারের অর্থাভাব মেটানোর জন্য অনেক দরিদ্র শিশুরাই এখন রাস্তায় নেমে পড়েছে উপার্জনের জন্য। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের রাজতন্ত্রকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে রাজধানী ব্যাংককে মিছিল করেছে কয়েক হাজার বিক্ষোভকারী। রোববার রাস্তায় নেমে রাজার ক্ষমতা খর্ব করা সহ বিভিন্ন দাবি জানিয়ে স্লোগান দেয় তারা।
পুলিশ বলছে এই সমাবেশে অন্তত 18,000-এর মতো মানুষ বিক্ষোভ করেছে। এটা থাইল্যান্ডের গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ। বিক্ষোভকারীরা মিছিলে এগিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের গতিরোধ করে। রয়্যাল গার্ড পুলিশ তাদের দাবিগুলো লেখা চিঠি সদর দপ্তরে পৌঁছে দেওয়ার বিষয়ে সম্মতি জানালে বিক্ষোভের নেতারা বিজয় ঘোষণা করেন। এই প্রতিবাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে থাই রাজপ্রাসাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই মুহূর্তে রাজা ভাজিরালঙ্কন দেশে নেই। প্রতিবাদকারীদের দাবির মধ্যে রাজতন্ত্রের ক্ষমতা খর্ব করা সহ সাবেক জান্তা প্রধান প্রায়ুত চান ওচাকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের পাশাপাশি নতুন সংবিধান ও নির্বাচনের কথা বলা হয়েছে। ที่แสดงให้เห็นว่าคุณเห็นด้วยกับ পূর্ব পশ্চিমে একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর। আপনি কি জানেন টয়লেট আর বাথরুমের সারফেসে রোগ জীবাণু ও ভাইরাস বেঁচে থাকতে পারে? রিসার্চে প্রমাণিত হয়েছে নীল হারপিক শুধু কঠিন দাগ দূর করে না, এটি ভাইরাস এবং 99.9% জীবাণুও ধ্বংস করে। এবং লাল হারপিক আপনার বেসিন, টাইলস ও মেঝে পরিষ্কার করে আর রাখে 99.9% জীবাণুমুক্ত। তাই বেছে নিন হারপিক। হারপিক ব্যবহার করুন, সুরক্ষিত থাকুন। এখন প্রমাণিত হারপিক পাওয়ার প্লাস কোভিড-19 সৃষ্টিকারী করোনা ভাইরাস ধ্বংস করে। আমি আজকে তোমাদের দেখাবো কি করে ওয়ান্ডার মাফিন কেক খেতে হয়। পিওর চকলেটের সাথে ওয়ান্ডার মাফিন কেক। পারফেক্ট লুকের জন্য শুধু মুখ না, সবই হতে হবে ফ্ললেস। পার্লার ভিট আনওয়ান্টেড বডি হেয়ার পারফেক্ট লুকের প্রধান বাধা। ইউজ ভিট। পার্লারের মতো দেখতে উজ্জ্বল ত্বক আর মসৃণতা মাত্র 5 মিনিট। এখন পারফেক্ট লুক জাস্ট ভিট। পুরুষের রুক্ষতাকে মেয়েদের ফ্যান স্ক্রিম কোনো কাজ করে না। এই নাও ফেয়ার এন্ড হ্যান্ডসাম, পুরুষদের নাম্বার 1 ফ্যান স্ক্রিম। কোকা-কোলার সাথে খাওয়ার মজা জমবে। কোকা-কোলা স্টক করো আর ক্যাপের নিচের অক্ষর মিলিয়ে ফ্রিজ জেতার সুযোগ নাও। প্রোটিন সমৃদ্ধ ডানো পাওয়ার, যা মাংসপেশিকে মজবুত করতে সাহায্য করে। তাই স্ট্রং থাকুন ডানোর সাথে। আরে মন খারাপ করিস না, এটা দিয়ে তোকে বড় পেপসি খাওয়াচ্ছি। 50 টাকায় বড় পেপসি? এটা কোথা থেকে এলো? দোকান থেকে। পেপসি 1 লিটার 50 টাকা। বড় পেপসি, বড় সোয়াগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পাঠানো চিঠিতে পাওয়া গেল রাইসিন নামে বিষাক্ত পদার্থের অস্তিত্ব। একথা জানিয়ে হোয়াইট হাউস বলছে, পৌঁছানোর আগেই চিঠিটি জব্দ করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্পের উদ্দেশ্যে আসা একটি চিঠির খাম নিরাপত্তারক্ষীদের স্ক্রিনিংয়ের পর নজরে আসে। সেই খাম পরীক্ষা করে রাইসিন বিষের অস্তিত্ব পাওয়ার নিরাপত্তারক্ষীরা চিঠিটি আটকে দেয়। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলছে, রাইসিন এতটাই বিষাক্ত যে মাত্র কয়েক ফোঁটা লবণ দানার সমপরিমাণ রাইসিন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে 36 থেকে 72 ঘন্টার মধ্যে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এই চিঠির প্রেরকের খোঁজে তদন্ত শুরু করেছে এফবিআই এবং প্রেসিডেন্টের নিরাপত্তায় দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস। যুক্তরাষ্ট্রের 4 রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট গ্রহণ চলছে। প্রথম দিনে এই কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে মিনেসোটা, ভার্জিনিয়া, সাউথ ডাকোটা, ওয়াইওমিংয়ে আগাম ভোটগ্রহণ শুরু হয়। 3 নভেম্বর সব রাজ্যে একযোগে ভোট হলেও আগাম ভোটের সুবিধাকে কাজে লাগাচ্ছেন এই 4 রাজ্যের ভোটাররা। গত নির্বাচনে ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইওমিংয়ে জয় পেলেও মিনেসোটায় সে সময় প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের কাছে হেরেছিলেন ট্রাম্প। জরিপে এবারও পিছিয়ে আছেন তিনি। করোনার কারণে আগাম ও ডাকযোগে তুলনামূলক বেশি ভোট পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আবারও বন্দুক হামলার কবলে যুক্তরাষ্ট্র। শনিবার নিউ ইয়র্কের রোচেস্টারে গুলিতে মারা গেছেন 2 জন, আহত 14 জন হাসপাতালে ভর্তি। পুলিশ বলছে শনিবার রাত 12:30টার দিকে পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ে এই বন্দুক হামলা হয়। নিহত 2 জনের একজন পুরুষ আর অপরজন নারী। তাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে। সন্দেহভাজন হামলাকারীর তথ্য প্রকাশ করেনি পুলিশ বিভাগ। প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। করোনা মহামারীর কারণে ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য বদলে গেছে। রাজপরিবার বিশেষজ্ঞ ইনগ্রিড সেওয়ার্ড জানান, রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ স্কটল্যান্ডে সফরের সময় কমিয়ে থাকছেন নরফোকে। একে ঐতিহ্যের লঙ্ঘন বলছেন ম্যাজেস্টি ম্যাগাজিনের সম্পাদক সেওয়ার্ড। সব বসন্তেই স্কটিশ বাসভবন বালমোরালে সময় কাটান রানী দ্বিতীয় এলিজাবেথ। করোনার কারণে নির্ধারিত সময়ের আগেই ফিরতে হয়েছে তাকে। তবে বাকিংহাম প্যালেসের বদলে গেছেন স্যান্ডিরহাম স্টেটের উড ফার্মে। স্বাভাবিকভাবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বালমোরালে থেকে বাকিংহাম প্যালেসে ফিরে আসেন তিনি। আর প্রিন্স ফিলিপ আগে স্যান্ডিরহাম এস্টেটের উড ফার্মে গেছেন। করোনায় স্বামীর সঙ্গে সেখানে থাকছেন রানী, তবে সেখানে অলস সময় কাটাচ্ছেন না। ঘোড়ার দেখভাল সহ নানা কাজে ব্যস্ত দুজনেই। যুক্তরাজ্যে করোনা প্রাদুর্ভাবের পর থেকে বাকিংহাম প্যালেসে থাকছেন না রানী এলিজাবেথ এবং ডিউক অফ এডিনবার্গ। মার্চে লকডাউন ঘোষণার পর থেকে উইন্ডসরে আইসোলেশনে ছিলেন তারা। পরে জুলাইয়ে লকডাউন তুলে নেওয়ার পর যান বালমোরালে। বালমোরাল ছেড়ে আসার আরও একটি কারণ হলো করোনায় তাদের কম মানুষের মধ্যে থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাও জরুরি। করোনা পরীক্ষা ছাড়া রানী ও ফিলিপের সংস্পর্শে কাউকে যেতে দেয়া হচ্ছে না। পুরো বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। করোনায় অনেক কিছুই বদলে গেছে রাজপরিবারের। বড়দিন আর শীতে তাদের সময় কেমন কাটবে তা ব্রিটিশবাসী জানার আগ্রহ থাকলেও এখনই বলা যাচ্ছে না বলে জানাচ্ছেন রাজপরিবারের বিশেষজ্ঞ। এই বছর করোনার কারণে রানীর 94 এবং প্রিন্স ফিলিপের 99তম জন্মদিনও উদযাপন হয়নি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল পূর্ব পশ্চিমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।